আমরা এই বইটা থেকে ক্লাস 11 সেকেন্ড সেমে 3টে গল্প পড়তে হবে, 3টে শর্ট স্টোরিজ, যেগুলো নেওয়া ফোক টেলস অফ বেঙ্গল নামক গল্প গ্রন্থ থেকে। তোমরা দেখতেই পাচ্ছ ফোক টেলস অফ বেঙ্গল, লিখেছেন লাল বিহারী দে, তার নাম কালা গোপাল দে। কেন? তিনি আমার মতন কালো ছিলেন তাই হতে পারে, হতেই পারে। যাই হোক, দেরি কেন? হ্যাঁ, আচ্ছা, মানুষ আদিম যুগে ফিরে যাচ্ছে আজকাল, তাই এরা ভালো। জানিস তো, অনেকে প্রস্তুতি করি দেরি কেন হয়েছে, বলে লেট হয়ে গেছে তাই। লেট হলো কেন, বলে দেরি হয়ে গেছে। আজকে গল্পটা ভীষণ ভালো লাগবে, শুনে নাও। তাহলে ক্লাস 11 আমরা এই বইটা থেকে যে গল্পটা পড়বো, ওখানে পর্দা দিয়ে দেবো বুঝলি, না হলে যে সে আসবে। তো আমরা 11 এক মাসও হয়নি, আমাদের দুটো গল্প, একটা কবিতা আর একটি ছোট গল্প। আজকে নিয়ে দুটো ছোট গল্প, বাকি থাকে একটা ছোট গল্প, একটা কবিতা আর দুটো প্রোজ অফ স্টাডিজ আর নোবেল লেকচার, যেটা 2 দিন লাগবে। আমি প্রমিস করছি আগামী 1.5 মাসে ফুল সিলেবাস কমপ্লিট করে দেব। আমি প্রমিস করছি যা ব্রড কোশ্চেন লেখাবো এর বাইরে একটি প্রশ্ন আসবে না। আমি প্রমিস করছি যা এসএকিউ লেখাবো এর বাইরে একটাও আসবে না। কিন্তু রাইটিং আমি গ্যারান্টি নিতে পারবো না। রাইটিং আমি যা বলবো তার মধ্যে থেকেই আসবে যদিও, কিন্তু তোমাকে লেখার ক্ষমতা অর্জন করতে হবে। তাহলে এই গল্পটা থেকে আমরা আজকে দ্বিতীয় গল্প পড়ব। গল্পের নাম দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট। এই পারফেক্ট শব্দটা বলতে গিয়ে আমার মনে পড়লো, আমরা আগের গল্পে একটা শব্দ পড়েছি প্রিফেক্ট। এই প্রিফেক্ট মানে কিন্তু প্রধান, জানো তো। গল্প নিয়ে এই শব্দ নিয়ে একটু খেলতে হয়। আর পারফেক্ট মানে সঠিক। কিছুটা মানে তোমরা উপলব্ধি করতে পারছো যে একটা মানুষ যে চাইছিল পারফেক্ট বা সঠিক হতে। এই গল্পের তাৎপর্য কি, এই গল্পের নামকরণটা এমন কেন হয়েছে, আমরা পুরো গল্পটা বলবার পরেই জানবো। দেখো, ক্লাস 11 কিন্তু একটু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। এই গল্পটা মিনিমাম 3-4 পাতা লাইন বাই লাইন পড়ার কোনো অর্থ হয় না। আমরা যেখানে এমসিকিউ ছিল, ম্যাকবেথ কি আমরা লাইন বাই লাইন পড়েছি, না গল্পটা ভালো করে জেনে আমরা এমসিকিউ সলভ করেছি? পুরো বঙ্গের ছেলেমেয়েরা কিন্তু সেই ছোট অংশটাই দেখেছে। আজকে আমরা লাইন বাই লাইন না পড়ে পুরো গল্পটা ভালো করে জেনে নিই, তাহলে গল্পের অ্যাটলিস্ট ইন্টারেস্টটা থাকবে। এই দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এটা নেওয়া হয়েছে ফোক টেলস অফ বেঙ্গল থেকে, যার লেখক লাল বিহারী দে। বলেছি কালা গোপাল দে তার নাম ছিল। গল্প শুরু হয়েছে এইভাবে, গল্পটা মন দিয়ে শুনবে। ছোটবেলায় যেমন ঠাকুমার কাছে গল্প শুনতে, ঠিক আজকে আমায় ধরে নাও দাদুর কাছ থেকে গল্প শুনছো। গল্প শুরু হয়েছে, এক দেশে এক রাজা ছিল। এক দেশে রাজাই থাকে, তার রাজার মন খুব খারাপ। কেন খারাপ বলতো? রাজার কোনো সন্তানাদি নেই, রাজার উত্তরাধিকার কেউ নেই, রাজার পরবর্তী বংশ রক্ষার্থে কে থাকবে, কেউ নেই। রাজার খুব মন খারাপ। রাজার থেকেও বেশি মন খারাপ কার? রাজার কুইনের খুব মন খারাপ। একদিন এমতো অবস্থায় এক রিলিজিয়াস মেন্ডিকেন্ট, এ কি দাদা, এ আবার কে? রিলিজিয়াস মেন্ডিকেন্ট। এখান থেকে যে কটা শব্দের বাংলা অর্থ প্রয়োজন আছে সবটাই লিখিয়ে দেব। ইয়াস, আমি লিখিয়ে দেব, যাতে করে তোমাদের লেখবার সময় একটা ইমপ্রেশন পড়ে। রিলিজিয়াস মেন্ডিকেন্ট মানে, রিলিজিয়াস মানে ধার্মিক, মেন্ডিকেন্ট মানে ভিক্ষুক অর্থাৎ সাধু। এক সাধু রাজ দরবারে এসে বলছে, বা রাজার দরজার সামনে এসে বলছে, ভিক্ষাং দেহি। রাজা মনমরা অবস্থায় গিয়ে বলল, বলুন সাধু, তোর মন খারাপ কেন রে? ও আচ্ছা, এবার
সাধু রাজার হাত ধরে ডেটা ট্রান্সফার করে নিয়েছে, পিকে সব নিয়ে নিয়েছে। ও আচ্ছা, তোর সন্তানাদি নেই বলে তোর মন খারাপ, আমি একটা মেডিসিন দিচ্ছি, তুই চিন্তা করিস না। এই মেডিসিন তোর স্ত্রীকে খাওয়াবি, তোর স্ত্রী সন্তান সম্ভবা হবেই, কিন্তু একটা শর্ত আছে, আ কন্ডিশন। কি? তোর স্ত্রী যমজ সন্তানের জন্ম দেবে, টুইনস হবে, তাদের মধ্যে একটি সন্তানকে আমায় দিয়ে দিতে হবে। কি হবে? একটা মেডিসিন দিয়েছে, সেই মেডিসিন দিলে তার স্ত্রী কজনের জন্ম দেবে? কটা সন্তান? দুটো। রাজার কিছু করার নেই, তো শর্ত মেনে নিতেই হবে, অ্যাটলিস্ট একজন তো থাকবে বংশ রক্ষার্থে। জানে সন্তানকে কোলে পিঠে মানুষ করবার পর কাউকে দিয়ে দেওয়ার যন্ত্রণা কতখানি, সেটা অনেক। সন্তান হয়নি এক প্রকার, হবার পর কোলে পিঠে মানুষ করে তাকে দিয়ে দেওয়াটা বেশ কঠিন। তবুও রাজা শর্ত স্বীকার করা ছাড়া কোনো উপায় তার কাছে নেই। দিল যথারীতি। ওই ওষুধ খাবার পর নির্দিষ্ট দিনে শিডিউলড, যেটাকে আমরা স্কেজিউল বলি, আমরা বলি শিডিউল, শিডিউল, শিডিউল বলে কিছু নাই, স্কেজিউল। কি? যাই হোক, স্কেডিউল টাইমে রীতিমতো তাদের দুটো সন্তান, ছেলে ফুটফুটে সন্তান হলো। দুজনই একই রকম দেখতে, বিকজ দে আর টুইনস। দেখতে সুন্দর, ধীরে ধীরে তারা বড় হচ্ছে, 1 বছর, 2 বছর, 3 বছর, তবুও মনে না কোথাও একটা ভয়, তাদেরকে সেই রকম ভালোবাসতে পারছে না। 4 বছর, প্রত্যেক দিন মা ভাবে ওই হয়তো দরজায় কেউ ডাক দিয়ে বলছে, এই তোর একটা সন্তান আমায় দিয়ে দে, তাই না? তবুও মায়ের ভালোবাসা কি কোনো কিছুতে আটকাতে পারে? পারে না। ওই সন্তানদেরকে মানুষ করতে করতে এমন ভাবে 16টি বছর পার হয়ে গেল। কত বছর পার হয়ে গেল? 16 লং ইয়ার্স। এমন সময় কোনো কেউ আসেনি এই 16 বছরের মধ্যে। ওরা মনে মনে ভেবেই নিয়েছে, মনে হয় হয় সাধুটা মারা গেছে, যাক ভালোই হলো, বা বুড়ো ভুলে গেছে, দুটোর একটা হচ্ছে। নাহলে 16 বছর হয়ে গেছে, আসবে না কেন? 16 বছর পরেই বুড়ো এসে হাজির। বলেছিলাম না তোর একটা সন্তান নেব। মায়ের তো কান্নার কোনো সীমা পরিসীমা নেই, স্বাভাবিক। সন্তানটিকে নিয়ে কি করবে? সন্তানটিকে নিয়ে কি আদেও তিনি ভালো রাখবেন? এই রাজঘরানায় সে ছিল, ভালো ছিল, মায়ের চোখের জলে আঁচল ভিজে গেছে, খুব কষ্ট পাচ্ছে, সবাই কান্নাকাটি করছে, ভীষণ কষ্ট পাচ্ছে। তবুও রাজা পা ধরে বলল যে যদি এমনটা হয় যে কিছু পয়সা নিন, ছেড়ে দিন না। বলছে না, তোর সন্তান যদি না দিস তাহলে দুটো ছেলেকে আমি এখানে মেরে ফেলে দেব, ভস্ম করে দেব। উপায় নেই। এবার দুই ভাইয়ের মধ্যে বাক বিতণ্ডা চলছে, ভালো বাংলা বলছি, মানে কে যাবে? ও বলে তুই যা, ও বলে না আমি যাব, ও বলে না আমি যাব। বড়জন বলছে দেখ তুই ছোট, তুই মায়ের খুব কাছের, তুই থেকে যা। ছোটটা বলছে না তুমি বড়, তুমি বংশের সবার জ্যেষ্ঠ পুত্র, তুমি বংশ মর্যাদা রাখবে, তুমি থাকো, আমি চলে যাই। শেষ পর্যন্ত এই বাকবিতণ্ডার মধ্যে বড়জন শেষমেশ নির্ধারিত হলো যে আমিই যাব। যাবার আগে একটা গাছ পুঁতে রেখে গেছে তাদের দরজার সামনে। বললো এই গাছের পাতা যদি সবুজ থাকে তাহলে মনে রাখবে যে আমি ভালো আছি। যদি গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়, ফেড হয়ে যায়, তাহলে মনে রাখবে আমি অসুস্থ আছি বা কোনো বিপদে আছে। যদি গাছের পাতা ঝরে যায় বা গাছটি মারা যায় তাহলে মনে রাখবে আমি মারা গেছি। এই গাছটাই আমার জীবন। দেখো ছোটবেলায় এই গল্পগুলো এখন কেন ফিরে আসছে? কারণ গল্প পড়ার প্রতি তোমাদের আগ্রহ বাড়ানোর একটা উদ্দেশ্য এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু রয়েছে, কারণ ছেলেমেয়েরা এখন বই পড়ে না। যাই হোক, এমন করে এই কান্নার মধ্যে দিয়ে মা কিন্তু বিদায় দিল বড় ছেলেকে। ছোট ছেলেকে বুকে জড়িয়ে ধরে বড় ছেলের এই চলে যাওয়ার মুহূর্তে মাকেও খুব কাঁদছিল। চলে গেল। বনের মধ্যে দিয়ে যেতে যেতে ওরা দেখলো একটা মা তার কতগুলো কুকুর ছানাকে নিয়ে শুয়ে আছে। কুকুর ছানাগুলো মায়ের দুগ্ধ পান করছে,
এটা তাদের মধ্যে সব থেকে বড় যে কুকুরছানাটি, সে বলল, আরে দেখে কিরকম রাজার মতো মনে হচ্ছে যে, এই তুমি আমাকে নেবে? আমি তোমার সঙ্গে থাকতে চাই, নেবে গো? বলছে, তুমি যাবে আমার সঙ্গে, চলো। আমার কোনো বন্ধু নেই, এর কুকুররা অত্যন্ত কি হয়, প্রভু ভক্ত হয়। নিয়ে গেল, চলো। কিছুটা দূরে বা অনতি দূরে গাছের ডালে একটা মায়ের ইংরেজি এখানে আছে ড্যাম। তো মা, আমি সবটা লিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। একটা মা বাজ পাখি তার দুটো বাজ পাখিকে নিয়ে বাসায় বসে আছে। বড় বাজ পাখিটা বলছে, ওমা দেখো, মাথায় মুকুটটা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো রাজঘরানার সন্তান, আমি ওদের সঙ্গে গেলে ভালো খেতে পারবো। বলো মা। ওমা যাই। ও রাজকুমার, তুমি আমায় নেবে? নেবে গো? হ্যাঁ চলো, আমার তো বন্ধু লাগবে, চলো। পাখিটাকে নিল, কুকুরটিকে নিল, নিয়ে কিছুটা দূরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা পাতা দিয়ে তৈরি করা একটা কুঁড়ে ঘর। ওটা কার ঘর? ওই সাধুটার ঘর। সাধুটা ওই কুঁড়ে ঘরে গিয়ে বলল, দেখো, তোমায় এখানে অনেক কষ্টের মধ্যে থাকতে হবে। খাবার ঠিক নেই, বাসস্থানের ঠিক নেই, কি পড়বে তার ঠিক নেই। যদি খিদে পায়, বনে প্রচুর ফল আছে, বনে প্রচুর পশুরা রয়েছে, পশু শিকার করে ফল খেয়ে তোমাকে দিন কাটাতে হবে। এখানে বনের মধ্যে তোমায় থাকতে হবে। রাজপুত্রের কিন্তু তাতে কোনো কষ্ট হয়নি। ঠিক আছে, তবে হ্যাঁ, তোমার কাজ কিন্তু একটা আছে। তোমার কাজ কি? তুমি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফুল তুলে নিয়ে আসবে আমার জন্য, আর ওই ফুলগুলো আমি ঈশ্বরের পুজোর জন্য নিবেদন করব। কটায় পড়া রে মা? তার না, টাইমটা দেখবি। যদি ফোন কাঁপে, কে যেন ফোনটা না। তা ওই ফুলগুলো আমি ঈশ্বরের কাছে নিবেদন করব। বললো, এই তো কাজ। প্রতিদিন সকালবেলায় উঠতো, তার কুকুর ছানাটিকে এবং ওই পাখিটিকে, মানে হক মানে বাজ পাখি, নিয়ে ফুল তুলতো। আর এই ব্রাহ্মণটি ফুল, তাড়াতাড়ি করে আসো, গল্পের মাঝে ফ্লো নষ্ট হয়ে যায়। তোদের পড়া ছিল? আচ্ছা, তাড়াতাড়ি। পর্দা দিতে হবে। হ্যাঁ, এই ভাল লাগছে তো গল্পটা, আরো ভালো লাগবে তো। আমার জিনিসটা এখন ছোট ছোট বাচ্চা স্টুডেন্ট যারা আছে, মানে যারা 9-10-এ পড়ে, তারা এখনো গল্প শুনতে যায়। স্যার একটু গল্প বলুন না, এটাই ভালো লাগা। যাই হোক, তো ওই বাচ্চাটাকে ও প্রতিদিন সকালে একটাই কাজ, ফুল তুলতো। ফুল তুলে নিয়ে ওই সাধুটাকে দিত। ওই সাধুটা সারাদিন বাড়ি থাকতেন না, তিনি সন্ধ্যাবেলায় বাড়ি আসতেন। আর ওই সারাদিন কি করবে? ওই রাজপুত্র বনে বনে ঘুরতো, কিন্তু সাধু তাকে একটা ওয়ার্নিং করেছিল, তুমি সব দিকে যাবে, কিন্তু উত্তর দিকে কখনো যাবে না। উত্তর দিকে গেলে তোমার মৃত্যু নিশ্চিত। আচ্ছা ঠিক আছে, এত জোরে বলার কি? যাবো না, যাবো না, উত্তর দিকে যাবো না, হয়ে গেল। তুই রেখে যাওয়ার কিছু না, যাবি না, তুই যাবি না, যাবি না। একদিন ও বনে হঠাৎ, ও তো যেমন দেখতে সুন্দর, তেমনি দুই ছেলেই কিন্তু অত্যন্ত বীর যোদ্ধা। তারা আর্চারিজ ভালো জানে, সমস্ত রকম অস্ত্রবিদ্যায় পারদর্শী। একটা ধনুক ছুড়লো, একটা স্ট্যাগ মানে পুরুষ হরিণকে সে বধ করলো আর কি, বিঁধলো আর কি। বধ করার পরে পুরুষ হরিণটা ওই তীর শুদ্ধই, ধনুক শুদ্ধই ও উত্তর দিকে চলে গেছে। তো শিকারের উদ্দেশ্যে ও উত্তর দিকে গেছে, ভুলে গেছে যে ওই সাধু তাকে ওয়ার্নিং করেছিল উত্তর দিকে যেতে না। উত্তর দিকে গিয়ে দেখে কিছুটা দূরে একটা সুন্দর রাজপ্রাসাদ। সেখানেই একটা সুন্দরী মেয়ে। মেয়েটি, আজাও মেরে হাভেলি পে, দারুণ দেখতে, অসাধারণ। হি ওয়াজ এন্টাইসড উইথ দ্য বিউটি অফ দ্য গার্ল। ওই মেয়েটার সুন্দরতা একদম মোহিত হয়ে গেছে। হে নারী, কে তুমি? তোমার এই অপরূপ সৌন্দর্যের কি মাহাত্ম্য? ক্লিনিক প্লাস শ্যাম্পু আর হচ্ছে গিয়ে। তো যাই হোক, ওই মেয়েটি একটা সুন্দর
ওই পাশা খেলার আসর নিয়ে বসেছে। বলছে, হে রাজপুত্র, তুমি যদি পুরুষ হয়ে থাকো আমার এই খেলায় হারিয়ে দেখাও। খেলা কোনো ব্যাপার না, আমার রাজ্যে খেলা হবে, আমরা দিদির ভক্ত, খেলতে আমি রাজি। বসে বললো খেলতে, যে দেখো খেলায় 3টে শর্ত আছে। কি শর্ত? মেয়েদের দেখলে ছেলেদের অ্যাটিটিউড বেড়ে যায়। কি শর্ত? কি লাগবে? বলছে প্রথম, যদি তুমি প্রথম দানে হেরে যাও তাহলে এই যে তোমার কাছে কুকুর ছানাটি রয়েছে সে আমি নিয়ে নেব। যদি জিতে যাও সেম কুকুর ছানা আমি তোমায় দিয়ে দেবো। ভালো কথা। খেললো, প্রথম দানে হেরে গেল, কুকুর ছানাটা দিতে হলো। মনে রাখবে, যে কোনো গেমে যদি আমরা হেরে যাই তাহলে মনে রাখো আমরা অ্যাডিক্টেড হতে চলেছি। যে কোনো খেলা যদি তুমি প্রথম রাউন্ডে জিতে যাও তুমি সেই গেমটা আনইনস্টল করে দেবে। তাই সাইকোলজিক্যালি তোমাকে এইভাবেই ট্রিট করে যাতে তুমি হেরে যাও, তোমার মনের ভিতরে জেদ তৈরি হয়, আবার সেকেন্ড রাউন্ডে চ্যালেঞ্জ করো। তাই হয়, এবং সেই কারণে পাবজি, ফ্রি ফায়ার এত বেশি ফেমাস। হারায় তোমাকে, আমায় হারিয়ে দিল, চল নাম বন্ধু। দ্বিতীয় রাউন্ড খেললো, বলে দাঁড়াও, দ্বিতীয় রাউন্ডের আগে আবার শর্ত রয়েছে। শর্ত কি? তুমি যদি হেরে যাও তোমার যে পাখিটা আমার, আর যদি তুমি জিতে যাও তুমি আরেকটা পাখি দেব। ঠিক আছে, আবারও হেরে গেল, হেরে যাচ্ছে, দাঁড়াও, এবারে তুমি হেরে যাও তুমি যে আমার, ওগো, আর যদি জিতে যাও তাহলে তোমার মতো আরেকটা দেব। ভালো, আবার হেরে গেল। ওই যে রাজ সুন্দরী মহিলাটি, ওই মহিলাটির কাছে দুপাশে দুটো এরকম খাঁচা মতন ছিল, সেই খাঁচাটা তক্তা দিয়ে ঢাকা দেওয়া যায়। পাখিটাকে এবং কুকুরটিকে তক্তা দিয়ে ঢেকে, ওই যে যখন ও হেরে গেল থার্ড রাউন্ডে, তখনও কিন্তু দিদি নাম্বারে হেরে যাওয়া বিরাট খতরনাক জিনিস। ও কি করেছে? ওকে জেলে পুরে দিয়েছে। পরবর্তীকালে জানতে পারে ও কিন্তু সুন্দরী রমণী নয়, সে কে? রাক্ষসী শকুন্তলা। ও শকুন্তলা রাক্ষসী না? নাম দিলাম আমি, কটকটি। হ্যাঁ, রাক্ষসী কটকটি। যাই হোক, যথারীতি এই যে বিপদে আছে এটা কে জানতে পারবে না? ওর মা সবার আগে জানবে এবং ওর পরিবার জানবে। দেখলো রাজা দেখলো যে গাছের পাতাটা ফ্যাকাশে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের, দেখো দেখো আমার সন্তান হয়তো বিপদে আছে। ছোট ভাই বলছে, চিন্তা করো না, চিন্তা করো না, আমি যাচ্ছি। ছোট ভাই ঘোড়ায় করে, কি করব সিনেমায়, দেখো ডিরেক্টর আমি নিজেই, আমি অভিনেতা, আমি মিউজিক ডিরেক্টর, বাজেট কম তো মানিয়ে নাও। একটু অডিয়েন্স কিন্তু অনেক, সিনেমা হিট। যাচ্ছে সাধুর কাছে, ও সাধু, আমার দাদা কোথায়? তবে হ্যাঁ, যাওয়ার পথে ওই কুকুর ছানাদের মধ্যে একটি ছানার সঙ্গে তার দেখা। এই তোমার মতো দেখতে একটি লোকের সঙ্গে আমার দাদা চলে গেছিল, আমার দাদাকে অনেকদিন দেখি না, আমি তোমার সঙ্গে যাই। বলে চলো। আবার একই রকম ভাবে বাজ পাখি, তুমি আমার বর্দাকে নিয়ে গেছো জানো, তুমি আমাকে নিয়ে চলো। বাজ পাখিটাকেও নিয়ে গেল সে সাধুর কাছে। সারাদিন বসে থাকার পর সন্ধ্যেবেলা সাধু এসছে। সাধু এসে বলছে, তোমার ভাইকে বারণ করেছিলাম উত্তর দিকে যেতে না, ও রাক্ষসীর কবলে পড়েছে, ও এতক্ষণে হয়তো মারা গেছে। ওই রাক্ষসী ওদেরকে মারেনি, কেন জানো? আগের দিন রাক্ষসী কাউকে খেয়েছে, তাই ওর পেট এখন ভরা আছে, তাই ওদেরকে মারেনি। ও উত্তর দিকে কোনো কথা না ভেবে সরাসরি চলে গেল উত্তর দিকে। গিয়ে দেখে আবারও একটা সুন্দরী মহিলা পাশা খেলার পসর নিয়ে সাজিয়ে বসে আছে। আজাও মেরে হাভেলিতে, হাভেলিতে আসছি তোর দ্বারা ঘেটি মটকাবো তোর বিটি। এই জন্য দেখো, সুন্দরী রমণী দেখলে পিছু ছুটো না, বিপদ সামনে। একটু ভেবে দেখো, ওই সুন্দরী রমণীগুলো কোনো ডাইনি বা পিশাচিনী নয় তো, রক্ত চুষে খাবে। যাই হোক, একই রকম চ্যালেঞ্জ, প্রথম রাউন্ডে জিতলে একই রকম একটি কুকুর ছানা, দ্বিতীয় রাউন্ড জিতলে একই রকম একটি তোমার
বাজ পাখি তৃতীয় রাউন্ড জিতলে তোমার মতন দেখতে একটি পেয়ে যাবে। এবার ওর কাছে স্টকেও আছে। বললো আচ্ছা, প্রথম রাউন্ড জিতলো। যদি কেউ জিতে যায়, দীর্ঘদিন জিতে যাওয়ার পর কেউ একজন তাকে এসে হারিয়ে দিয়ে যায়, তাহলে তার কনফিডেন্স প্রথম রাউন্ডেই নিচে চলে যায়, পরপর হাঁটতে শুরু করে। প্রথম রাউন্ডেই হেরে গেছে, দিতে হয়েছে একটা কুকুরছানা, দুই ভাইয়ের মিলন হয়েছে, দুই ভাই ওয়াও 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 করে ব্যাস খুশি। দ্বিতীয় রাউন্ডে বাজ পাখি দুটো আবার জিতলো, বাজ পাখি দুজন দুজনকে পেয়ে খুশি। থার্ড রাউন্ডে আবারও জিতলো, ভাইকে দিতে চাইছিল না, কিন্তু শর্ত দিতে হয়েছে, ভাইকে দিল। ভাইকে দেওয়ার পর দুই ভাই এবার তরবারি বের করে ওর গলা একদম ধরেছে। আমাকে মেরো না, আমাকে মেরো না, তুমি আমাকে মেরে কি করবে? তোমার বরদাকে মরতে হবে। তোমার বরদা শুধু আমার এখানে বিপদ শেষ হয়নি, যেই সাধু ওকে নিয়ে এসছে ওকে সন্তান তুল্য মানুষ করবে বলে না, ও সাধু একজন কালী সাধক। ও অলরেডি 6 জন মানুষকে নরবলি দিয়েছে, কারণ ও ওর সাধন সিদ্ধ লাভ করতে চায়। আর এই 6টা মানুষের মরার মাথার খুলি ওই মায়ের মন্দিরে পোতা রয়েছে। যাও, গিয়ে দেখবে তুমি 7ম নাম্বার। আগামী কাল অমাবস্যার রাত্রিতে তোমার গলা কেটে ও ওর জীবনে সিদ্ধি লাভ করবে। উইশড টু বি পারফেক্ট। সাধু বলে ঠিক আছে, যদি তোমার কথা সত্য হয় তাহলে আমি যাচ্ছি। তা বড়জন গেল, ছোটজন কিন্তু লুকিয়ে আছে। ঠিক আছে, সাধু ওকে দেখেছে। সাধু আসার আগেই ও ওই মন্দিরে গেছে, দুই ভাই মিলে মন্দিরে গিয়ে দেখছে 6টা যে মরার কোলে, তারা চিৎকার করে বলছে আমরা খুশি, কালকে তুমিও আসবে, কালকে তুমিও আমাদের সঙ্গে কাটা মাথা মরার খুলি নাচবো টপাটপ। বলছে আমি বাঁচবো কি করে? বলে বাঁচার একটাই উপায়, একটাই, যখন ওই সাধু তোমায় বলবে যে মায়ের সামনে প্রস্ট্রেট করতে অর্থাৎ প্রণাম করতে, তুমি বলবা পুষ্পা হু মে পুষ্পা, ঝুঁকেগা নেই, মাথা নিচু আমি করবো, আমি রাজপুত্র, ঝুঁকেগা নেই সারা, পুষ্পা। আর তুমি বলবে সাধুকে তুমি প্রণাম করো। সাধু যখন প্রণাম করবে, তুমি সাধুর গলা পুছিয়ে কনিষ্ক করে দেবে, মানে গলা নেই। বলো ঠিক আছে, বলে যাও। পরের দিন অমাবস্যার রাত্রিতে সাধু যখন কুড়ে ঘরে ফিরে এসছে, সাধু এসে বলছে চলো, তুমি যেহেতু বেঁচে ফিরলে মৃত্যুর মুখ থেকে, চলো মায়ের কাছে একটি গিয়ে ও প্রার্থনা করে আসি। ও তো জানে ওকে প্রার্থনা করতে নিয়ে যাচ্ছে না, ওকে নিয়ে যাচ্ছে মারতে, বলি দিতে। তিলক টিলক পরিয়ে মায়ের কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মাকে বলছে মাকে প্রণাম করো না, আমি তো রাজপুত্র, আমি কখনো ঝুঁকে গা নেই, তুই প্রণাম করো দেখি। যেই প্রণাম করেছে দেখছে মাথা নেই, মাথা কিছু দেখতে পাচ্ছি না। এইবার মা কালী স্বয়ং প্রকৃষ্ট হয়েছেন। মা বলছেন আমি তোমায় আশীর্বাদ করছি, কারণ মা কখনো কারো বলি চান না। এবং ওই যে 6 জন মানুষ যাদের নরবলি দেওয়া হয়েছিল, তারা তাদের জীবন এবং দেহ ফিরে পেয়েছে, এবং তারা দুই ভাই তাদের রাজ্যে ফিরে গেল। এখানে আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তবে হ্যাঁ, এই গল্প থেকে শেখার একটা জিনিস রয়েছে। আমরা মানুষ জীবনে নিজেকে ঠিক, নিজেকে ভালো, নিজে ভালো স্টুডেন্ট প্রমাণ করবার জন্য আমরা সবসময় অপরকে ডাউন করার চেষ্টা করি। তাই অপরকে ক্ষতি করে কেউ কখনো পারফেক্ট হতে পারে না। নিজে সিদ্ধ লাভের জন্য একটা মানুষ, সেও তো নিজে মানুষ, সে নিজে সিদ্ধ লাভের জন্য অন্য মানুষের বলি কি করে দিতে পারে? আর সেটা কখনো ঈশ্বর নেয় না। আমাদের জীবনে চলার পথেও আমরা যদি কখনো নিজেকে ভালো প্রমাণ করতে চাই, মা যদি জিজ্ঞাসা করে তুই কত পেয়েছিস, আমি তো 10, জানো মা বন্ধুর অনিত 9, তাহলে ওকে ডাউন করছি, ডাউন করে নিজে কি করছি,
উঁচুতে থাকার চেষ্টা করছি। কাউকে অপমান করে, ছোট করে কখনো তুমি তোমার পারফেক্ট জায়গায় পৌঁছতে পারবে না। এই হচ্ছে গল্প। ক্লাস 11 মজার কি মজার না, তোমরা আমায় বলো? মজার তো। একটা গল্প, কবিতা, ছোট গল্প তোমাদেরকে আমি কঠিন করতে দেব না। এখান থেকে যা যা প্রয়োজনীয় শব্দের অর্থ সবটাই তোমরা পেয়ে যাবে, এক্ষুনি আমি তোমাদের লিখিয়ে দেব। আরেকটা কথা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু আজকেই গ্রুপে তোমাদের, আর মৈনাক হয়তো গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছে, ক্লাস 11 এর গার্ডেন পার্টির বেঙ্গলি মিনিং দিয়েছে কি মৈনাক গ্রুপে? আচ্ছা, আমি দিয়ে দেবো। কোনো রেফারেন্স বই কিনতে হবে না, শুধু শুধু। হ্যাঁ, চলো পজ করো, আমি ওয়ার্ড নোটস গুলো লিখিয়ে দিই। আমি একটা কথা বলি, তোমরা তো ছোট মানুষ, তোমাদের এখন যেহেতু দীর্ঘদিন লেখার অভ্যাসটুকু হারিয়ে গেছে, তোমাদের না লিখতে আর ভালো লাগে না। কিন্তু দেখো, আমি ধরে বেঁধে তোমাদের লেখাচ্ছি তোমাদের ভালোর জন্য। প্রথম শব্দ মেন্ডিকেন্ট। মেন্ডিকেন্ট মানে ভিক্ষুক। তাহলে রিলিজিয়াস মেন্ডিকেন্ট মানে কি? ধার্মিক ভিক্ষুক। তাহলে এখানে ভিক্ষুক বানানটা যদি ভুল হয় তাহলে আমায় ক্ষমা করো, তবু বোধহয় ঠিক আছে। উৎগ্রীব বা উৎকণ্ঠিত। নাম্বার থ্রি শব্দ ইনহেরিট। ইনহেরিট মানে উত্তরাধিকার। উত্তরাধিকার, উত্তরাধিকার। আচ্ছা, এর পরের প্রশ্ন, এই পরের শব্দ প্লাঞ্জড। PLUNGED, প্লাঞ্জড। প্লাঞ্জড মানে নিমগ্ন। খুব ভালো শব্দ, নিমগ্ন। নাম্বার ফাইভ হচ্ছে মর্নিং। MOURNING। বাবু, মর্নিং আর কি মর্নিং। এই মর্নিং মানে কি? শোক পালন। কি? শোক পালন। তোমরা পড়েছো দ্য মর্নিং পিপল কোথায়? পাসিং অ্যাওয়ে অফ বাপু, মনে আছে? নাম্বার 6, তার মানে অন করেছিস তো? আচ্ছা, ল্যামেন্টেশন। তোমরা 9-এ পড়েছো, ওই ভোলা গ্র্যান্ডপার বউ ল্যামেন্টেড মাছ, মনে আছে? ল্যামেন্টেশন, ল্যামেন্টেশন। ল্যামেন্টেশন মানে কি? বিলাপ। ও গো তুমি, এটা বিলাপ। নাম্বার 7, এর পরের শব্দ উইটেড। WETTED, উইটেড। দেখো, লক্ষ্য করে দেখো তো, এই শব্দটার মধ্যে ওয়েট কথাটি আছে। ওয়েট মানে কি? ভেজা। তাহলে উইটেড মানে কি? ভেজা। ওই শাড়ির আঁচল যখন ভিজে ফেলে মা চোখের জলে, তখন তাকে উইটেড বলা হয়। আচ্ছা, বলো তো এই শব্দের মানে কি হতে পারে? ইয়ে আর নে, মানে হ্যাঁ আর না। এ দেখে যেন অবাক হওয়ার কিছু নেই। ড্রাইড আপ। ড্রাইড আপ মানে মর্মাহত। মর্মাহত। এরপরে আসি আমরা ওয়াল্পস। WHELPS, ওয়াল্পস। ওয়াল্পস মানে কুকুর ছানা। কুকুর ছানা। দেখা গেল কেউ শুধু ছানা লেখলে। আচ্ছা, ড্যাম মানে আমি একটু আগে বলেছি, ড্যাম মানে মা কিন্তু। আর হক, HAWK, হক মানে কি? বাজ। আচ্ছা, 13 দাগ। কথা নয়। কাল। কাল মানে কালেক্ট, সংগ্রহ। এর আর বাংলা লিখলাম না। 14, ব্রুক। দেখো, একটু লক্ষ্য করে দেখো তো, শব্দ ব্রুকের আরটা মুছে দাও, কি হবে? বই। আর ব্রুক মানে ছোট নদী। কি? ছোট নদী। 15, ফায়ার্স। PIERCED, পায়ার্স মানে কি? বিদ্ধ। ওই যে তীর বিদ্ধ বলেছিলাম, মনে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিভোশন মানে তোমরা জানো তো? তোমরা পড়েছো তো, অনেকবার পড়েছো। ডিভোশন মানে ভক্তি, পুজো করা আর কি। 17, বিহেস্ট পড়েছো? বিহেস্ট পড়নি। বিহেস্ট মানে হচ্ছে অনুরোধ, রিকোয়েস্ট। রিকোয়েস্ট, বিহেস্ট মানে কি? রিকোয়েস্ট। 18, আচ্ছা, ডাইস টেবিল মানে নিশ্চয়ই জানো।
ক্যারাম বোর্ডের যে ওটাকেও কিন্তু ডাইস টেবিল বলে, কিন্তু সেই সময় তো ক্যারাম বোর্ড নেই, পাশা খেলা। ডাইস টেবিল মানে কি? পাশা, সাবধানে, পাশা খেলা। 19 আমরা মাত্র 4-5টা বলেছি, শব্দ নিয়ে আলোচনা করব, বলেছি তো। আর এখানে নেই। স্ট্যাগ মানে জানো তো তোমরা, পড়েছো কোন গল্পে? একটা কবিতা ছিল, বলো দেখি। মাই ওন ট্রু ফ্যামিলি। স্ট্যাগ মানে কি? মেল ডিয়ার। মেল ডিয়ার। আচ্ছা কেউ আমায় বলতে পারবে ডিয়ার এর প্লুরাল ফর্ম কি? ডিয়ার, ডিয়ার, ডিয়ার একই হবে কিন্তু। এটা WBCS এর কোশ্চেন। দেখো রাজ্যের কি অবস্থা, নিট নাকি দুবার হবে বছরে, জানো তোমরা? নিট দুবার হবে বছরে। এবছর কোনো WBCS হবে না, কোনো BCS পরীক্ষা হবে না। কি যে হবে তোমাদের ভবিষ্যৎ ভগবান জানে। আচ্ছা প্ল্যাঙ্ক মানে কি? ধরো আমি তোমায় বললাম মেরে তোমার প্ল্যাঙ্ক ভেঙে দেব, মানে কি? তক্তা। প্ল্যাঙ্ক মানে তক্তা। স্টোড, STOWED। স্টোড মানে কি? স্টোড মানে সরিয়ে রাখা, সরিয়ে রাখা। 22 ওয়েজার, WAGER, ওয়েজার। ওয়েজার মানে বাজি। 23 স্টিড, STEED। স্টিড মানে ঘোড়া। আচ্ছা বলো তো স্ট্যাবলস মানে কি? STABLE। স্ট্যাবলস মানে আস্তাবল, যেখানে ঘোড়া থাকে। গ্যালুপড, গ্যালুপড মানে দ্রুত, দ্রুত যাওয়া আর কি। এটাও তোমরা পড়েছো, ক্লাস 6-7 পড়েছো গ্যালুপ শব্দটা। বিসিচ, বিসিচ মানে প্রার্থনা করা, প্রেয়ার বা প্রে, তাই না? বিসিচ মানে কি? প্রে। PRAY, প্রে মানে কি? প্রার্থনা করা। যদি PREY বলি রোহিত, PREY প্রে মানে শিকার। ভেরি গুড। আর PLAY প্লে মানে কি? খেলা করা। এটাকে নাটকও বলে কিন্তু, জানো তো, প্লে রাইট। আর যদি PLY প্লাই মানে চলাচল করা, প্রতিদিন চলাচল করা, তাদেরকে প্লাই বলে। এবং তাদেরকে এক কথায় বলা হয় কমিউটার্স। মনে আছে তো? কমিউটার্স মানে যারা নিত্য পথযাত্রী। আচ্ছা টয়েলস, TOILS, টয়েলস মানে ফাঁদ, ফাঁদ। 28 আচ্ছা ডিভার, DEVOURED, ডিভার্ড মানে গিলে খাওয়া আর কি, গিলে খাওয়া। আরে গিলে খায় রাক্ষসীরা, গিয়ে দেখিস একবার, তোর তো টাইমই লাগবে না। এক্সকিউজাইট, এক্সকিউজাইট মানে সুন্দর। আচ্ছা আর আছে, দেখো এটা কত বড় গল্প। 30, বেশি লেখাবো না, 4-5টা বলেছি। কমপ্লাইড, কমপ্লাইড মানে বাজি, সরি রাজি হওয়া, রাজি হওয়া। কমপ্লাইড মানে রাজি হওয়া। এক ভালো শব্দ ডিমুরড, DEMU আপত্তি করা, আপত্তি করা। 32 সেক্ট, SECT, সেক্ট মানে হচ্ছে সম্প্রদায়, সম্প্রদায়। পিয়া পড়তে আসেনি। 33 ভালো শব্দ প্রস্ট্রেট, PROSTRATE, প্রস্ট্রেট তোরা পড়েছিস না আগে? কোথায় বলতো? অমরনাথে পড়েছিস, প্রণাম করা। ভেরি গুড, দেখেছিস শব্দ খুব কাজের জিনিস। প্রপিশিয়াস, PROPITIOUS, খুব ভালো শব্দ। প্রপিশিয়াস মানে প্রসন্ন। এই 34টা শব্দ তোমাদেরকে লিখতে হবে, সামান্য কয়েকটি শব্দ। এরপরে আমরা জিমি ভ্যালেন্টাইনের SAQ লিখবো, আজকে কমপ্লিট করব। দেখো
মেন্ডিকেন্ট, মেন্ডিকেন্ট ভিক্ষুক, অ্যাংশিয়াস উদ্গ্রীব, আমার বাংলা হাতের লেখা আমি 3-4বার নোবেল পেতে পেতে পাইনি। ইনহেরিট, উত্তরাধিকার, প্লাঞ্জড, নিমগ্ন, মর্নিং, শোক পালন, ল্যামেন্টেশন, বিলাপ, উইটেড, ভেজা, ইয়ে, নিয়ে, হ্যাঁ, না, ড্রাইড আপ, মর্মাহত, হোয়ালপস, কুকুরছানা, ড্যাম, মা, হক, বাজ, কাল, কালেক্ট, ব্রুক, ছোট নদী, ফায়ার্স, বৃদ্ধ, ডিভোশন, ভক্তি, বিহেস্ট, রিকোয়েস্ট, ডাইস টেবিল, পাশা খেলার টেবিল আর কি, স্ট্যাগ, মেলডিয়ার, প্ল্যাঙ্ক, তক্তা, স্টোড, সরিয়ে রাখা, ওয়েজার, বাজি, স্টিড, ঘোড়া, স্টেবল, আস্তাবল, গ্যালোপ, দ্রুত যাওয়া, বিসিচ, প্রার্থনা, টয়েলস, ফাদ, ডিভার্ড, গিলে খাওয়া, এক্সকিউজিট, সুন্দর, দাঁড়াও, কমপ্লাইড, রাজি হওয়া, ডিমোর্ড, খুব ভালো শব্দ এটা, এটা বহুবার আমি ইউপিএসসি তে দেখেছি, এসছে এই কোশ্চেনটা, ডিমোর্ড, আপত্তি করা, আপত্তি করা আরো একটা ইংরেজি কি, ডিসএগ্রি, আপত্তি করা একটা ইংরেজি কি, ডিসএগ্রি করা। আচ্ছা, সেক্ট কি, সম্প্রদায়, প্রস্ট্রেট কি, প্রণাম, প্রপিশিয়াস, প্রসন্ন, ব্যাস এই তো। না কেন, আমাদের ব্রড কোশ্চেন কটা লিখতে হবে রোহিত? গল্প থেকে দুটো, কবিতা থেকে দুটো, নাটক থেকে একটা। আমরা যদি গার্ডেন পার্টি আর যদি বাবু জিমি ভ্যালেন্টাইন থেকে করি 200% কমন পাবো, কোনো চাপ নেই, 200, 500 কোটি গ্যারান্টি পাবোই, তবুও রিস্ক নেবো না, অফ স্টাডিজ করবো, রিস্ক নেব না। তাহলে বাকি আছে অফ স্টাডিজ, পড়তে লাগবে একদিন। 2 নাম্বার বাকি আছে কি, নোবেল লেকচার, ওটা লাইন বাই লাইন পড়বো না কারণ বোরিং লাগবে, একদিনে হয়ে যাবে। 3 নাম্বার এটাও একদিন লাগবে। আর আছে তোমাদের স্টিলাই রাইজ একদিন, আর ঘোস্টলি ওয়াইফ একদিন। তাহলে 4 দিনের সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তারপরে আছে গ্রামার, গ্রামারে ধরলাম আরো আমার 10 দিন লাগতে পারে, 10টা ডেট গ্রামার রাইটিং মিলিয়ে, তাহলে 10×4, তাহলে 1.5 মাসে কমপ্লিট সিলেবাস। মাঝে পরীক্ষা টরীক্ষা নেব, ঠিক আছে? চলো এটা বন্ধ করি, এই ইয়ে করিস। লেখা হয়ে গেছে? সবাই লিখে নাও, যারা অনলাইন ক্লাসেস করছো তারাও কোশ্চেনটা আগে লিখে নেবে, তারপরে প্রত্যেকটা জায়গা আমি বুঝিয়ে বলবো। দেখো, খুব কঠিন SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন একা একা লেখা যায়, যত কঠিন হোক, শুধু লেখাটা তোমায় শিখতে হবে। আর এটা কোনো রকেট সায়েন্স না, তুমি একাই লিখতে পারবে। তুমি যদি মনে করো যে আমি SAQ কমন চাই, তাহলে তুমি অপরাধ করছো। আমি যা লেখাবো তার মধ্যেই আসবে, তার পিছনে কন্ডিশন কি, কারণ তুমি একা লিখতে লিখতে আসছো। কারণ SAQ পরবর্তীকালে কিন্তু ব্রড কোশ্চেন আকারও আসতে পারে, আবার ব্রড কোশ্চেনটাও কিছু অংশ SAQ তেও আসতে পারে। আমি উদাহরণস্বরূপ আজকে যে একা একা লেখা যায় প্রমাণ দেবার জন্য আমি তোমাদেরকে জিমি ভ্যালেন্টাইন থেকে কিছু কোশ্চেন, আর তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো তোমরা জানো যে জিমি ভ্যালেন্টাইন থেকে আমরা SAQ আজকেই কমপ্লিট করব। গার্ডেন পার্টের SAQ হয়ে গেছে, মাই লাস্ট ডাচেসের SAQ হয়ে গেছে, আমাদের জিমি ভ্যালেন্টাইন আজকে কমপ্লিট হয়ে যাবে। আমাদের নাটক মানে ছোট গল্প থেকে কোনো SAQর প্রয়োজন নেই। দেখি, শি ইজ অ্যান এঞ্জেল, এবং মনে রাখো সেকেন্ড সেমে কিন্তু এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, মনে রাখবে, শি ইজ অ্যান এঞ্জেল। এখানে আমার আর পেন আছে না, এখানে অফ করেছি তো, থাক। এখানে শি ইজ অ্যান এঞ্জেল, এখানে এঞ্জেলটা কে? তাহলে হু ইজ রেফার্ড টু অ্যাজ অ্যান এঞ্জেল। আমি বাবু এই জায়গায় হু এর জায়গায় উত্তরটা লিখতে পারি না, মিস অ্যানাবল, বানানটা ঠিক লিখতে হবে, অ্যাডামস। তারপরে এখান থেকে এই অবধি যা আছে তাই, ইজ রেফার্ড টু অ্যাজ অ্যান এঞ্জেল, ইজ রেফার্ড টু অ্যাজ অ্যান এঞ্জেল। তোমরা যদি ভালো করে কিছু লিখতে চাও লিখতে পারো, ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম বাই ল্যাংস্টন হিউজেস। এই কথাটুকু তোমরা এখানে অ্যাড করলেও করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। তো এটাকে মুখস্থ করতে হবে। আমি এই কারণে বলি, আমি নোটস তোমাদের জেরক্স আকারে সবটা দেব না,
কিছুটা এখানে লেখাবো যাতে এখানেই পড়াটা হয়ে যায়, বাড়িতে সময় দেওয়ার প্রয়োজন নেই। হোয়াট ডিড জিমি ডিসাইডেড টু ডু? আচ্ছা, জিমি কি চেয়েছিল, কি সিদ্ধান্ত নিয়েছিল? আফটার ইজ ম্যারেজ, বিয়ের পরে সব বিক্রি করে চলে যাবে কোথায়? পূর্বে। তাহলে আমরা সেকেন্ড কোশ্চেন অ্যান্সারটা লিখবো, কারণ এখানে দুটো নাম্বার। তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে কাকে পেয়েছি? জিমি। প্রশ্নে কে আছে? ডিড। তাহলে ডিসাইডটা কি হয়ে যাবে? আচ্ছা, ডিসাইডেড টু সেল আউট সবকিছু, এভরিথিং, sell out everything and go to কোথায়? ওয়েস্ট। এইটুকুনি তুমি লিখছো। তুমি কতটুকু লিখছো বাবা? ডিসাইডেড এর পরে টু সেল আউট এভরিথিং অ্যান্ড গো আউট টু ওয়েস্ট আফটার হিজ ম্যারেজ, এই কথাটাকে তুমি এখানে লিখে দেবে। একা একা লিখবে, তোমরা আবার ঢেউ খেলানোর মতন লিখে দিও না, তাহলে বাড়ি থেকে মুখস্থ করতে হবে। মিস অ্যানাবেল অ্যাডামস, ঢেউ খেলানো। জিমি ডিসাইডেড টু দাগ অ্যান্ড গো টু ওয়েস্ট, ঢেউ খেলানো। তোমরা নিজেরা লিখো, আমি চাই তোমরা লেখো। 2 নাম্বার, উড নট আই মেক আ নাইস ড্রামার। এর কনটেক্সটটা বুঝতে হবে। এই ধরনের প্রশ্ন কেন পরীক্ষায় বেশি দেয়? স্যাররা জানতে চায় তুমি কতটা টেক্সট খুঁটিয়ে পড়েছো। বলছে আমাকে একজন ভালো ড্রাম বাদকের মতো লাগছে না। এটা কে কাকে প্রশ্ন করেছে? হু সেড দিস, মানে কে কাকে বলেছে? তাহলে আমি বলতেই পারি এখানে অ্যানাবেল। অ্যানাবেল বলেছে কাকে? জিমিকে। তাহলে অ্যানাবেল অ্যাডামস said the কি উদ্ধৃতি কোটেড লাইন, তুমি মনে করো এখানে ফ্রম, কবি গল্পের নাম বাই, লেখকের নাম লিখবে, তাহলে কি হবে? লেখাটার গুরুত্ব বাড়বে, তোমার প্রতি স্যারের একটা দৃষ্টিভঙ্গি বদলাবে। যে অ্যানাবেল অ্যাডামস সেড দ্য কোটেড লাইন কাকে বলেছিল? টু জিমি, জিমিকে বলেছিল। হোয়াই ডিড দ্য স্পিকার সে দিস? কেন তিনি এইটা বলেছেন? দেখো এইটা কিন্তু গল্পে নেই, তোমাকে বুঝে লিখতে হবে। তিনি আসলে কি করেছিলেন? কার টুপি পরেছিলেন? জিমির টুপি। আর হাতে কার সুটকেস? জিমি না সুটকেসটা। তাহলে আমরা এখানে লিখতে পারি সুন্দর করে, একটু দেখে নাও। সেকেন্ড কোশ্চেনটা যদিও নিচে লিখবে, জায়গা নেই বলে আমি সঙ্গে সঙ্গে লিখছি। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি, পুটিং অন, আমরা পার্টিসিপল দিয়ে স্টার্ট করলাম। পুটিং অন কি? জিমিস হ্যাট অ্যান্ড হোল্ডিং কি? হিজ সুটকেস, তার সুটকেস ধরে। শি থট, সে ভাবছিলেন যে, শি থট দ্যাট, তাকে দেখতে, শি রিজেম্বলড কি? আ ড্রামার। আচ্ছা বলো তো, রিজেম্বল এর ফ্রেজাল ভার্ব কি? ভেরি গুড, টেক্স আফটার মুখস্থ করে হয়েছে তো, তাহলে টুক আফটার হবে এখানে। আর ড্রামার, রিজেম্বলেড বলেছি, তাহলে she resembled a drummer and so she মজার ছলে playfully said this, এটা এইটুকুনি। তাহলে দেখো সব কোশ্চেন কিন্তু তুমি হুবহু বই থেকে পারবে না, কিছু কিছু কোশ্চেন তোমাকে একটু বানাতে হবে। কি বলেছে? পুটিং অন জিমিস হ্যাট, জিমির টুপি পরে, হোল্ডিং ইজ সুটকেস, সে ভাবছিল যে তাকে দেখতে মনে হচ্ছে রবারের মতন। সো শি প্লেফুলি সেড দিস, তাই সে মজার ছলেটা বলেছে। কঠিন কিছু আছে? 3 নাম্বার প্রশ্নে কি বলেছে? মাই রালফ হাউ হেভি ইট ইজ, হু সেড দিস টু হুম? আচ্ছা এই সেম অ্যান্সারটা এখানে আসবে না? অ্যানাবেল অ্যাডামস সেড দি কোটেড লাইন ফ্রম, ওই কাকে? তাই লিখতে হবে না এখানে, আমি লিখলাম না। 2 নাম্বার প্রশ্ন, হোয়াট ডিড দ্য স্পিকার থিঙ্ক অফ রালফ সুটকেস, মানে রালফের সুটকেসে কি আছে বলে স্পিকার মনে করে?
ফুল অফ গোল্ড ব্রিক্স। তারপরে প্রশ্ন কি বলেছে, হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু, এই জায়গাটা আমি বোঝাতে চাইছি, ভালো করে বোঝো। হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু, তোমরা ভাবছো মানেটা কি? পারসন মানে ব্যক্তি, স্পোকেন টু মানে যাকে বলা হয়েছে, মানে এই কথাটা যাকে বলা হয়েছে তিনি কি উত্তর দিয়েছে, মানে কথাটা কাকে বলা হয়েছিল? জিমি। জিমি কি উত্তর দিয়েছে। কারণ এটা এমন কোশ্চেন করার কারণটা কি, তোমার যদি এখানে বলে দেয় যে হোয়াট ডিড জিমি রিপ্লাই, তাহলে তুমি বুঝে যাবে এই উত্তরটা কি, হু সেড দিস টু হিম, এই জন্য দেয়নি। তাহলে প্রথম উত্তরটা তো আমরা পেয়ে গেছি এইখানে, অ্যাজ ইট ইজ আসবে। দ্বিতীয় উত্তরটা কি, হোয়াট ডিড দ্য স্পিকার থিঙ্ক অফ রাল্ফ সুটকেস, তাহলে আমি স্পিকার জানি, তাহলে অ্যানাবল থট জিমি সুটকেস, যে জিমির সুটকেস ওয়াজ কি, ফুল অফ গোল্ড ব্রিক্স। আচ্ছা, এটা কিন্তু 3 নম্বর আসছে যে হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই, তাহলে আমরা এখানে জানি পারসন স্পোকেন টু কে, কে জিমি, তাহলে আমরা লিখতে পারি জিমি রিপ্লাইড, জিমি প্রতিউত্তর দিয়েছিল দ্যাট ইট ওয়াজ ফুল অফ কিসের, কি আছে, নিকেল প্লেটেড শু হর্নস, NICKLE PLAITED SHOEHORNS, শু হর্নস, শেষ। তাহলে জিমি রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ ফুল অফ নিকেল প্লেটেড শু হর্নস, কঠিন কিছু নেই। গাইজ ইউ ওয়ার মিস্টেকেন, হু সেড দিস টু হুম, বলো তো কে বলেছিল এইটা, কে বলতে পারবে? গাইজ ইউ আর মিস্টেকেন, কে? ভেরি গুড। তাহলে আমরা এখানে লিখতে পারি হু এর জায়গায় কি, বেন প্রাইস said this to কে, জিমি। দেখো আবারও একটা বোধ পরীক্ষণমূলক প্রশ্ন দিয়েছে, ওয়াজ ইট রিয়েলি আ মিস্টেক, এটা কি সত্যি কোনো ভুল ছিল, তুমি যে চিনতে পারেননি এটা কি ভুল ছিল? না। তাহলে আমরা উত্তরে লিখতে পারি নো, ইট ওয়াজ নট রিয়েলি আ মিস্টেক, নো এর পরে কমা, নো ইট ওয়াজ নট রিয়েলি আ মিস্টেক, এটা মিস্টেক ছিল না, এটা লিখলে হবে না। এরপরে লিখতে হবে বেন প্রাইস, বেন প্রাইস আসলে কি করছিলেন, ভান করছিলেন, প্রিটেন্ডেড, ভান করছিলেন, বেন প্রাইস প্রিটেন্ডেড দ্যাট, যে হি কুড নট, চিনতে পারছিলেন না, কুড নট রেকগনাইজ, কাকে, জিমি, অ্যাজ, কারণ তিনি বুঝেছিলেন, হি রিয়ালাইজড, জিমি ওয়াজ রিফর্মড, জিমি কি হয়েছে, পুনর্গঠিত হয়েছে। তাহলে কত সহজ উত্তর, না এটা ভুল ছিল না, বেন প্রাইস ভান করেছিল যে সে চিনতে পারেনি কাকে, জিমিকে, কারণ তিনি বুঝতে পেরেছিলেন জিমি কি হয়েছে, পুনরায় তৈরি হয়েছে। আচ্ছা, হু ওয়ার অ্যানাবেলস ম্যারিড সিস্টার্স টু ডটার, বলতে পারবে? আচ্ছা, তাহলে হু এর জায়গায় আমরা লিখতে পারি মে অ্যান আগাছা, সরি আগাথা। তারপরে এখান থেকে ওয়ার দি অ্যানাবেলস ম্যারিড টু সিস্টার্স টু ডটার। এবার ধরো এখানে পরীক্ষায় কোশ্চেন দিল হাউ ওল্ড ওয়ার দে, তাহলে মে ওয়াজ 9 years old, আগাথা ওয়াজ 5 years old। মে কত বছর বয়স, ছোটটাকে আটকে দিয়েছিল, বড়টা কিন্তু বাইরে ছিল। আচ্ছা, হোয়াই ওয়ার দে ডিলাইটেড, বলো তো কেন তারা ডিলাইটেড হয়েছিল পুরো। তাহলে যদি প্রশ্ন এরকম থেকে হোয়াই ওয়ার দে ডিলাইটেড, কেন বলো, অঙ্ক তোমার তো ক্লাস দুটো করোনি আগের দিন, এই জন্য হয়তো বলতে পারছো না। কারণ ওই শাইনিং মেটাল, মনে আছে ফানি ক্লক এন্ড নব না কি একটা আছে না, দেখো বইতে আছে ফানি ক্লক নব, এটা দেখে তাহলে আমরা লিখতে পারি দে ওয়ার ডিলাইটেড বাই
দি শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক নব। দেখো না বইতে নব আছে না, নবস আছে, তো দেখো না মিলি, লিখে নাও, আমায় দাও, কি আছে মা? AKNOBS, তাই না? ক্লক অ্যান্ড নবস, ইয়েস। তাহলে ফানি ক্লক নবস, ব্যাস, একা একা লেখা যায়, তাই না? যারা অনলাইন ক্লাসেস করছে তাদের জন্য আরো 5টা প্রশ্ন এক্ষুনি দিচ্ছি, বেশিক্ষণ নেই আর 5টা। লাস্ট একটা কোশ্চেন আছে, হু শাট হুম ইন দ্য ভল্ট। এটা তোমরা নিজেরা লিখতে পারবে না? কে মে শাট আগাথা ইন দ্য ভল্ট, হয়ে গেল। আচ্ছা, লিখে নেবে একা একা, মে শাট আগাথা ইন দ্য ভল্ট, ক্লিয়ার? ওকে, না করে দাও। লাস্ট 3টে কোশ্চেন। হোয়াই ডিড জিমি ওয়ান্ট টু গো টু লিটল রক? বলো তো কেন যেতে চেয়েছিল? এটাও বলেছে। একটা দেখো, হোয়াট ডিড জিমি এক্সপ্লেইন, যেটা জিমি এক্সপ্লেইন করেছে ওটা বলেছে যে আমি একটা ওয়েডিং স্যুট আনতে যাব আর প্রিয়তমার জন্য কি কিনতে যাব, একটা গিফট। কিন্তু আসল কারণ কি? বন্ধুর সঙ্গে দেখা করতে যাও। তাহলে আমি এখানে লিখতে পারি জিমি ওয়ান্টেড টু গো টু, কোথায়? লিটল রক, টু মিট হিজ ওল্ড ফ্রেন্ড। এখানে নাম লিখতে যাবে না, তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছ যে স্যার আপনি ওল্ড ফ্রেন্ড মানে তো স্যার এখানে লেখা বিলি, তাহলে আপনি কেন বলছেন স্যার এটা মাইক ডোলান? আমি দেখো তার আগে লিখে দিয়েছি প্রবাবলি। মাইক ডোলানকে ডাকতো বিলি বলে, আর ওল্ড পল মানে কারো নাম নয়। আমরা যেমন বন্ধুকে মন্টু, ঝন্টু, পল্টু বলে ডাকি, বিদেশে বন্ধুদেরকে বলা হয় হে ফল, সবাইকেই বলে, বুঝতে পেরেছো? আর ওল্ড মানে পুরনো বন্ধু, লাঙ্গটিয়া ইয়ার। আচ্ছা, মিট হিজ ওল্ড ফ্রেন্ড অ্যান্ড গিফট হিম, গিফট দেবে তাকে, কি? হিজ টুল বক্স, তার বাক্স। এবার ও কি এক্সপ্লেন করেছিল? বলো, ও কি এক্সপ্লেন করেছিল, বলতে পারবে? তাহলে জিমি explained that he went to কোথায়? লিটল রক, to buy his wedding suit and something nice for কে? Annabelle. লাস্ট কোশ্চেন, নীলকালি পেনটা বুঝেছি না? আবার বলছি, ওয়েডিং স্যুট অ্যান্ড সামথিং নাইস ফর অ্যানাবেল, হলো? এই অবধি শেষ। এটা Jimmy explained that he went to Little Rock to buy his wedding suit and something nice for Annabelle. How long did Jimmy take? হবে এখানে কোশ্চেনে টেক হবে, তাহলে উত্তরটা হবে জিমি took 10 minutes to break the world. ঠিক, how did Jimmy behave after rescuing Agatha?
কিছুই না। আফটার রেস্কিউইং আগাছা, জিমি কি করেছে? পুট অন হিজ স্যুট কোট, তাই না? স্যুট নয় তো, কোট, অ্যান্ড ওয়াকড আউট। Walked out the railings. রেলিং ধরে বেরিয়ে গেছে, ব্যাস। At the door a big man stood. এই কোশ্চেনটা তোমাদের বাড়ির কাজ থাকছে। এই বড় মানুষটা কে? বেন প্রাইস। তাহলে who is referred to as the big man? বেন প্রাইস। How did he react? এই যে react, বেন প্রাইস pretended that he could not recognize কে? জিমি ভ্যালেন্টাইন, as he was reformed. ব্যাস, শেষ হয়ে গেল কি জিমি ভ্যালেন্টাইনের সমস্ত কোশ্চেন। শুধু ব্রড কোশ্চেনটা আমি একটা লেখাবো, বাকিগুলো জেরক্স দেবো, ঠিক আছে? আজকে ক্লাসটা এই পর্যন্ত, অল্প একটু পড়ালাম আজকে ছুটির মধ্যে। টাটা।